মধুপুর নামে এক গ্রামে সুকান্ত তার স্ত্রী রূপাকে নিয়ে থাকতো। ওদের বিয়ে 10 বছর হয়ে গেছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি। ওদের আর্থিক পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না। সুকান্ত দিন মজুরে কাজ করে যেমন তেমনভাবে সংসার চালাতো। তুমি কাল খাবার নিয়ে যাওনি, বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিলে। আর পুরো দিন এমনভাবে না খেয়ে কাজ করলে শরীরে যে বল পাবে না, আর শরীর তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে যে। আরে গিন্নি, আমার কোনো কিছু হবে না, তুমি এত চিন্তা করো না। কাল কাজের চাপ ছিল, তাই নিয়ে চিন্তা করতে করতে আমি ভুলে গিয়েছিলাম, তাই তো খাবার নিয়ে যেতে পারিনি। দাও, এখন খাবার দিয়ে দাও। আজ তো ঘরে কিছুই ছিল না, শুধু একটুখানি আটা বেঁচে ছিল, তা নিয়ে একটা মাত্র রুটি হয়েছে। এই রুটিটা তুমি নিয়ে যাও। কিন্তু রূপা, এই একটা রুটি আমি নিয়ে যাব তো, তাহলে তুমি কি খাবে? আমি না খেয়ে থাকতে পারবো, তুমি এই রুটিটা তার চেয়ে দুপুরে খেয়ে নিও। আচ্ছা শোনো, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। ঘরে অল্প কিছুটা মুড়ি পড়ে আছে, সেটা দিয়ে আমি দুপুরবেলা খেয়ে নেব। তার চেয়ে বরং তুমি এই রুটিটা নিয়ে যাও। সারাদিন এত পরিশ্রম করবে, কিছু না খেলে কি হয়? এই বলে সুকান্ত রুটিটা নিয়ে কাজে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে সুকান্তর সাথে একটা বুড়িমার দেখা হয়ে যায়। তবে বুড়িমাকে দেখে মনে হচ্ছিল বুড়িমার 100 বছরের ওপরে বেশি বয়স। সে অনেক কিছুই জানে। বাবা, আমাকে দয়া করে কিছু খেতে দে, অনেক জোরে খিদে পেয়েছে। কাল থেকে আমি কিছু খাইনি, কিছু খেতে দে আমায় বাবা, ভগবান তোর ভালো করবে। মা, এই খাবার তো আমার জন্য নিয়ে যাচ্ছিলাম। আমি পুরো দিন দিনমজুরের কাজ করি, আর আমি যদি না খেয়ে কাজ করি তাহলে তেমন কোনো কাজ ভালোভাবে করতে পারবো না। আর কাজ না করলে আমার মালিক আমাকে আজকে টাকাও দেবে না। আর আমার কাছে মাত্র একটা রুটি আছে। কিন্তু মা, তুমি কাল থেকে কিছু খাওনি, তাই জন্য এই রুটি তোমার অধিকার বেশি। এই নাও মা, এই রুটিটা তুমি খেয়ে নাও। এরপর সুকান্ত ওই রুটিটাকে নিয়ে বুড়িমাকে দিয়ে দেয়। আর বুড়িমার অনেক খিদে পেয়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে ওই রুটিটা খেয়ে নেয়। বাবা, আমার বিপদের সময় তুমি আমাকে সাহায্য করেছো, তুমি না খেয়ে আমাকে খাইয়েছো। তুমি বলো বাবা, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমি তোমাকে সাহায্য করতে চাই, বলো বাবা, তোমার কি সাহায্য চাই? মা, আমাদের বিয়ে হয়েছে ঠিক 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি। ভগবানের ইচ্ছায় যদি আমার একটা সন্তান থাকতো, তাহলে আমি চাই আমার সন্তানদের সাথে আমি লম্বা সময় কাটাতে চাই। আপনি আমাকে এই আশীর্বাদ দিন, ভগবান যেন আমার প্রার্থনা স্বীকার করে, আর আমি যেন আমার সন্তানের সুখ পাই। ঠিক আছে বাবা, আমি তোর জন্য এক্ষুনি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ঈশ্বর যেন তোর সব মনস্কামনা পূরণ করে। এই বলে দুজন দুজনের মতো চলে যায়। দেখতে দেখতে এমনভাবে 1.5 বছর কেটে যায়। সুকান্ত রূপার 2টো চমৎ সন্তান হয়। গিন্নি, ভগবান এতদিন পর আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে গো। আমার যে কি আনন্দ হচ্ছে আর কি বলবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। কত বছর পর আমরা আমাদের সন্তানের সুখ পাচ্ছি। ঈশ্বরের 100 কোটি প্রণাম আমাদের থেকে মুখ তুলে তাকানোর জন্য। শোনো গিন্নি, তুমি আমার ছেলে মেয়েকে খেয়াল রাখবে। তাহলে এখন আমি কাজে বেরিয়ে পড়ি, অনেক বেলা হয়ে গেল। আচ্ছা, তাহলে ছেলে মেয়ে এখন তোমার একার হয়ে গেল, বুঝি আমার না? আরে গিন্নি, আমার একার হবে কেন? আমাদের দুজনের সন্তান। আচ্ছা শোনো, তাহলে এখন আমি যাই, এখন অনেক দেরি হয়ে গেল গো। এইসব বলে সুকান্ত কাজে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে কিছুদিন কেটে যায়। আর কিছুদিন পর রূপার শরীর অনেক খারাপ হয়ে যায়। ডাক্তাররা পর্যন্ত রূপার বাঁচার আশা ছেড়ে দেয়। একদিন রূপা সুকান্তকে বলতে থাকে, ওগো শুনছো, আমার শরীর আর ঠিক হবে না। ডাক্তারও বলে দিয়েছে
আমার আর বাঁচার আশা নেই। আমার মনে হচ্ছে এবার আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আমার একটা শেষ ইচ্ছা আছে, তুমি আমার বাচ্চাদেরকে ভালোভাবে খেয়াল রাখবে। তুমি কোনোদিনও তোমার ভালোবাসা থেকে ওদেরকে বঞ্চিত করবে না। এখন থেকে এটা তোমার কর্তব্য। গিন্নি, তুমি এমনভাবে আমাদেরকে ছেড়ে যেতে পারো না। আমি জানি এটা আমাদের জন্য অনেক খারাপ সময়, কিন্তু আমি তোমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করব। আমি আমার বাচ্চাদের সব ইচ্ছা পূরণ করব। ওদেরকে ভালোবাসা কোনো কম রাখবো না। তুমি চাও আমি আনন্দে ওদের সাথেই থাকি। আমি জানি তোমার ওপর আমার অনেক বিশ্বাস আছে। তুমি তোমার কর্তব্য অবশ্যই পালন করবে। তুমি এতদিন যেমন ভাবে আমাকে ভালোবেসে খেয়াল রেখেছিলে, আমিও আমাদের বাচ্চাদেরকে ঠিক তোমার মতো ভালোবেসে ওদেরকে আগলে রাখবো। ওদেরকে ভালো শিক্ষা দেব, একদম তোমার মতো ওরা ভালো মানুষ হয়ে উঠবে। আমি জানি তুমি একজন অনেক ভালো মনের মানুষ। তুমি সবাইকে অনেক বোঝার চেষ্টা করো। আমি শান্তি পাচ্ছি এটাই ভেবে আমি আর এই পৃথিবীতে বেশিক্ষণ নেই, কিন্তু আমার বাচ্চাদের সুখ দুঃখ সুরক্ষা খেয়াল সব তোমার হাতে দিয়ে গেলাম। তুমি আমার বাচ্চাদেরকে খেয়াল রেখো, আর আমি জানি তুমি তোমার কর্তব্য অবশ্যই পালন করবে। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বিশ্বাসকে কোনোদিন ভাঙব না। তোমাকে আর তোমার কথাগুলো সারা জীবন আমার হৃদয়ে রেখে দেব, আর ভালোবাসা দিয়ে আমাদের বাচ্চাদেরকে আমি বড় করে তুলব। এইসব কথা শোনার পর রূপা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর থেকে সুকান্ত অনেক পরিশ্রম করে তার বাচ্চাদেরকে ধীরে ধীরে করে বড় করে তোলে। এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়, আর সুকান্ত ছেলে মেয়ে অনেক বড় হয়ে যায়। আর সুকান্ত চিন্তা করতে থাকে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মায়া মা, তোর বিয়ে নিয়ে আমি অনেক চিন্তার মধ্যে আছি। তোর মা চেয়েছিল তোর বিয়ে যেন আমি অনেক ভালোভাবে ধুমধাম করে অনুষ্ঠান করে দিই, কিন্তু আমার কাছে এত টাকা পয়সা নেই। এত পরিশ্রম করার পরও তেমন ভালোভাবে আমি তোদেরকে রাখতে পারি না, তাহলে বিয়ে ভালোভাবে কিভাবে দেব? বাবা, তুমি এত চিন্তা করো না। এতদিন ধরে তুমি যে আমাদের জন্য এত পরিশ্রম করে আমাদেরকে এত বড় করে তুললে, আমাদের কোনো কিছুতে কোনোদিন কম মনে হয়নি। আর তুমি আমার বিয়ে নিয়ে এত চিন্তা করো না তো। আর হ্যাঁ, আমাদের সামনে যদি কোনো সমস্যা আসে তা আমরা তিনজন মিলেই সমাধান করে নেব, একসাথে জোট বেঁধে। আর শোনো বাবা, তোমার ভালোবাসাই এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দিদি তো ঠিকই বলেছে। বাবা, ঈশ্বর কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখিয়ে দেবে। তুমি এত চিন্তা করো না। এমনভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সুকান্ত তার মেয়ের বিয়ে দিয়ে দেয় রাহুল নামে একটা ছেলের সাথে। রাহুল ছিল একজন কৃষক, আর ওর কাছে 5 বিঘা জমি আর 2টো ছিল গরু। রাহুল ওই চাষবাস করে সে সংসার চালাতো। আর অন্যদিকে মায়ের শাশুড়ি ছিল অনেক বাজে। সে ছোট ছোট কারণে মায়াকে অনেক বাজে বাজে কথা শোনাতো। তুই কেমন ধরনের মেয়ে ছেলে বলতো? শুধু এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস। লাজ লজ্জা শরম আছে নাকি? না সেটাও নেই। তোর মা যে কিছুই শিখে পাঠায়নি সেটাই দেখছি। কি হয়েছে মা? আমার কি কোনো ভুল হয়েছে নাকি? তুই এমনভাবে বলছিস যেন কোনোদিন কোনো ভুল কাজ করিসনি। আরে কি করে রেখেছিস ঘরে? ঘরে তো এখনো পর্যন্ত ন্যাতা পড়েনি। তাহলে রান্না কখন করবি? আজকের কি আমাদের না খাইয়ে মারার জন্য চিন্তা ভাবনা নিয়েছিস নাকি? একটাও কাজ ঠিকঠাকভাবে করতে পারে না। মা, ঘরে তো অনেক রকমের কাজ হয়, সব কাজ একসাথে কিভাবে করব বলুন? এই রান্না করা আর ঘর ঝাড় দেওয়া ছাড়া আর কী কাজ আছে? যখন তুই ছিলিস না তখন আমি নিজের হাতে সব কিছু একাই সামলাতাম, সব কিছু পরিপাটি করে রাখতাম। আর একজন হয়েছিস তুই, কিন্তু কোনো কাজ ভালোভাবে ঠিকঠাকভাবে করতে পারিস না। আগে যদি জানতাম তুই বাড়ির কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারিস না,
তাহলে আমি কোনোদিনও আমার ছেলের সাথে তোকে বিয়ে দিতাম না। আর তখন সেখানে রাহুল চলে আসে। কি হয়েছে মা, এত চিৎকার করছো কেন? যেন মনে হচ্ছে পুরো বাড়ি মাথায় করে রেখেছো। কি হয়েছেটা কি? আমি কেন বাড়ি মাথায় করব? তোর নিজের বইয়ের জিজ্ঞাসা কর, সে কি করেছে। আচ্ছা, কি হয়েছে মা, সেটা তো বলো। তোর বউ সারাদিন কোনো কাজ করে না, শুধু এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। সারাদিন তো কোনো কাজকর্ম করার নাম নেই, আর বলে নাকি যা করেছি বেশ করেছি। মায়া, এ কি শুনছি আমি? তুমি ঘরে একটাও কাজ করো না, সব কাজ মাকে দিয়ে করাও। এই বাড়িতে আমি কাজ করি কিংবা না করি সেটা একমাত্র আমি আর আমার স্বয়ং ঈশ্বরই জানে। সারাদিন কাজ করতে করতে সময় কেটে যায়, বিশ্রাম নেওয়ার মতো একদম সময় পায় না। একটা কাজ শেষ হয়তো মা আরেকটা কাজ আমার সামনে হাজির করে দেয়। আর যদি কখনো কোনো কাজ করতে একটু দেরি হয়ে যায়, মা আমাকে উল্টোপাল্টা কথা শোনাতে ছাড়ে না। সারাদিন না খেয়ে আমি কাজ করেই যাই। এই ব্যাপারে রাহুল আগে থেকে জানতো যে তার মা মিথ্যে কথা বলছে। তার মা মায়াকে দিয়ে বাড়ির সব কাজ করায়, কিন্তু যখন মায়া খেতে বসে তখন ওর মা ওকে ভালোভাবে খেতে দিত না। কিন্তু তারপর জেনে শুনেও রাহুল তার মায়ের হয়ে কথা বলে। মায়া, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আজকে কার পর থেকে তুমি যদি আর মাকে দিয়ে বাড়ির কোনো কাজ করাও কিংবা মাকে জ্বালাতন করো, তাহলে আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো নাকি? যাও, এক্ষুনি আমার জন্য খাবার নিয়ে এসো, এক্ষুনি খেয়ে আমি জমিতে যাব। রাহুলের এই কথা শুনে মায়ার চোখে জল চলে আসে। মায়া চুপচাপ কোনো কথা না বলে সে খাবার আনতে চলে যায়। মায়ার চোখে জল দেখে রাহুল অনেক কষ্ট পায়, আর সে মনে মনে বলতে থাকে, আমি জানি মায়া, এখানে তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি অসহায়, মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারবো না। এরপর মায়া রাহুলকে খেতে দেয়। রাহুল খাওয়া দাওয়া করে জমির দিকে চলে যায়। কিছুদিন পর মায়া খবর পায় ওর বাবার শরীর খুবই খারাপ, বাঁচার তেমন কোনো সম্ভাবনা নেই। তাই মায়া তাড়াতাড়ি করে তার বাবার সাথে দেখা করতে যায়। বাবা, দেখো আমি চলে এসেছি, তোমার আর কিচ্ছু হবে না, এবার তুমি ভালো হয়ে যাবে। মায়া মা, আমার শরীর আর চলছে না, তোদের দুজনের জন্য আমি অনেক চিন্তায় আছি। তোর ভাই এখন কোনো কিছু কাজ করে না, তুই তোর ভাইয়ের দেখাশোনা করিস মা। আর কোনো ভালো মেয়ে দেখে তোর ভাইয়ের একটা বিয়ে দিস মা। বাবা, আমি ভাইকে পুরো খেয়াল রাখবো। আমরা তোমাকে ছাড়া কেমনভাবে থাকবো বলো তো? এত সমস্যার মধ্যেও তুমি আমাদেরকে কত পরিশ্রম করে বড় করেছো। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, মায়ের ভালোবাসা পাইনি। তুমি আমাদের কাছে সব কিছু ছিলে, কিন্তু এখন তুমি বলছো আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমরা কেমনভাবে থাকবো বলো বাবা? মা, এটা তো জীবনের নিয়তি রে, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। মায়া মা, আমার জীবনে একটা শেষ ইচ্ছা আছে, যদি কোনোদিন তোর ভাই কোনো সমস্যায় পড়ে, তাহলে দুজনে দুজনের পাশে থাকিস মা। বাবা, তোমার শিক্ষা আমাদের সারা জীবন মনে থাকবে, আমরা কখনো ভুলবো না। আর কোনো বিপদে পড়লে আমি আমার ভাইয়ের হাত ছাড়বো না, তার সমস্যার সমাধান করব। বাবা, তোমার কথা সারা জীবন আমাদের মনে থাকবে। মায়া মা আর রাজু বাবা, আমি সব সময় তোদের পাশে থাকব, তোরা কোনোদিন ভয় পাবি না, আর নিজেদেরকে একলা মনে করবি না। এই বলে সুকান্ত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর থেকে রাজু অনাথ হয়ে যায়। কিছুদিন পর মায়া তার শ্বশুরবাড়িতে ফিরে আসে, কিন্তু মায়া বাড়িতে আসার পর থেকে সে সারাদিন শুধু তার ভাইয়ের চিন্তা করতে থাকে। রাজু একা একা ঘরে কিভাবে থাকবে? ও রান্না করছে কিনা, সময়ে সময়ে খাচ্ছে কিনা সেটাও জানি না। তাহলে আমি কি ওকে গিয়ে একবার সাহায্য করব নাকি? একটা কাজ করি, একবার বাড়িতে সবার সাথে কথা বলে দেখি। রাজুকে যদি এখানে নিয়ে চলে আসি, যতদিন না ও কোনো বিয়ে করছে ততদিন ও আমার কাছেই থাকবে। পরের দিন সকালে মায়া বাড়ির সবার সাথে কথা বলে। মা, আমি ভাবছিলাম যে আমার ভাই রাজুকে এখানে নিয়ে চলে আসব। ও ওখানে একলা হয়ে গেছে, ওখানে একলা কিভাবে থাকবে? ওর জন্য আমার খুব চিন্তা হয়। কিছুদিন পর ওর কোনো না কোনো একটা বিয়ে দিয়ে দেব,
তারপর নয় ও এখান থেকে চলে যাবে। মায়ের কথা শুনে টুম্পা ভাবতে লাগে, এটা তো ভালো। ওর ভাই যদি এখানে থাকে তাহলে দুটো করে খেতে দেব আর বাড়ির সব কাজ করাবো। দেখো বৌমা, তুমি যদি চাও তোমার ভাই এখানে থাকতে পারে, তাহলে ওকে জঙ্গলে সব কাজ করতে হবে আর দুটো গরুকে নিয়ে মাঠে গিয়ে ঘাস খাওয়াতে হবে সব সময়। তার বদলে আমি ওকে দুবেলা খেতে দেব। বেচারি মায়া তার শাশুড়ির কথা শুনে সে অনেক কষ্ট পায়, কিন্তু মায়ার কোনো কিছু করার ছিল না। সে অনেক নিরুপায়। আর তার স্বামী ওখানে চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। ঠিক আছে মা, আমি আপনার শর্ত মেনে নিলাম। পরের দিন সকালে মায়া তার ভাইকে আনতে যায়। তারপর মায়া তার ভাইকে সব কথা খুলে বলে, আর তার ভাই সেখানে থাকার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। পরের দিন সকাল থেকে রাজু দুটো গরু নিয়ে মাঠে বেরিয়ে পড়ে। রাজু সারাদিন পরিশ্রম করে রাতে খাওয়া দাওয়া করে ঘরের বাইরে শুয়ে পড়ে। রাজু একদিন গরুগুলোকে নিয়ে জঙ্গলের পথে যায়, আর সেখানে একটা অচেনা মানুষের সাথে রাজুর দেখা হয়ে যায়। তুমি এখানে একা কি করছো? তুমি কি গরু চড়ানোর কাজ করো? না, আমি গরু চড়ানোর কাজ করি না। এগুলো আমার গরু না, আমি আমার বোনের শ্বশুর বাড়িতেই থাকি, তাই জন্য এই গরুগুলোকে আমি দেখাশোনা করি, তার বদলে আমাকে দুবেলা খেতে দেয়। তুমি কত পরিশ্রমী, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এত কষ্ট করো। তুমি এখানে এত পরিশ্রম করো, কিন্তু তুমি জীবনে কোনো ভালো কিছু করতে পারবে না এখানে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা ভালো কাজ দেব, আর ওখানে তোমার ভবিষ্যৎ আরো ভালো উজ্জ্বল হবে। কিন্তু আমি তো আপনাকে চিনি না, জানি না, তাহলে আমি আপনার সাথে কিভাবে যাব? আর এখানে আমি আমার দিদির সাথে ওর শ্বশুর বাড়িতেই থাকি, কারণ আমার দিদি আমার জন্য অনেক চিন্তা করে, তাই আমি অন্য কোথাও যেতে চাই না। দেখো ভাই, তুমি যে কথাটা বলেছ সেটা তো ঠিক আছে, কিন্তু তোমাকে তো তোমার ব্যাপারে ভাবা উচিত। তোমার দিদির বাড়িতে তোমাকে কত কষ্টের মধ্যে থাকতে হয়, সারাদিন গরু জড়িয়ে এত পরিশ্রম করো তুমি দুবেলা খাওয়ার জন্য। আমার সাথে তুমি যদি যাও তাহলে তোমার একটা নতুন জীবন শুরু করতে পারবে। দেখুন, আমি যদি আপনার সাথে যাই তাহলে আমার দিদি আমাকে নিয়ে অনেক চিন্তা করবে, ও আমাকে ছাড়া কেমন ভাবে থাকবে। আর আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম যে কোনো বিপদ আসুক না কেন আমি আমার দিদির হাত ছাড়বো না, আমরা দুই ভাই বোন মিলে একসাথে পাশে থাকবো। আমি ওকে একলা ছেড়ে কেমন ভাবে যাব বলুন তো? তোমার দিদি একটা ভালো মেয়ে, কিন্তু তোমার দিদির উপর তুমি বোঝা না হয়ে থাকা উচিত। তোমার জন্য ও ওর শ্বশুর বাড়িতে সবার কাছে কত কথা শুনতে হয়। তোমার দিদির জন্য এটা ভালো হবে তুমি যেখানেই কাজ করো, কিন্তু খুশি খুশি থাকো। তুমি তোমার জীবন সুন্দর করে তোলো। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। দিদির বাড়ি বসা হয়ে থাকার চেয়ে অন্য কোথাও পরিশ্রম করে টাকা উপার্জন করাই এটা ভালো হবে। তাহলে আমি একটা ভালো জীবন কাটাতে পারবো। আমার বোনের জন্য এটা ভালো হবে। আমি আপনার সাথে যেতে প্রস্তুত আছি। এ খুব ভালো কথা। তাহলে চলো আমরা এখন যাই, আমাদেরকে অনেক দূরে যেতে হবে আবার। এরপর রাজু ওই অচেনা ব্যক্তিটার সাথে চলে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পর যখন রাজু বাড়িতে না আসে তখন মায়া অনেক চিন্তা করতে থাকে। তখন সে তার শাশুড়ি মাকে বলতে থাকে, মা, রাজু এখনো বাড়িতে আসেনি, জানি না ও এত দেরি কেন করছে। প্রত্যেক দিন তো সূর্য যাওয়ার আগেই চলে আসে বাড়িতে, কিন্তু এখনো পর্যন্ত ও বাড়িতে আসেনি। এ তুই কি বলছিস? তোর ভাই এখনো পর্যন্ত বাড়ি আসেনি, কিন্তু গেল কোথায়? আরে ও গরুগুলো বিক্রি করে উধাও হয়ে যায়নি তো? কিন্তু এমন যদি হয় তাহলে তোর অবস্থা খারাপ করে দেব। এরপর টুম্পা তাড়াতাড়ি রাহুলকে গরু দুটোকে খুঁজতে পাঠায়। এরপর রাহুল জঙ্গলে এসে দেখে গরুগুলো জঙ্গলেই ছিল। রাহুল আশেপাশে দেখলেও রাজুকে দেখতে পায় না, তাই সে গরুগুলোকে নিয়ে বাড়িতে চলে আসে। কি রে রাহুল, গরুগুলো পেয়েছিস? হ্যাঁ মা, গরুগুলো নিয়ে আমি গোয়াল ঘরে বেঁধে দিয়েছি। কিন্তু আমার ভাই কোথায়? দেখো মায়া, তোমার ভাই ওখানে ছিল না, আর আমি আশেপাশে দেখেছি
কোথাও তোমার ভাইকে দেখতে পাইনি। এটা শুনে মায়া অনেক চিন্তায় পড়ে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু রাজুর কেউ কোনো হদিশ পায় না। গ্রামের সবাই ভেবে নেয় রাজু মারা গেছে, সে আর বেঁচে নেই। কিন্তু এমনভাবে আরও 6 মাস কেটে যায়। মায়া এখনও তার ভাইয়ের চিন্তা করতে থাকে। যখন দেখে গ্রামের সবাই তার ভাইদের সাথে দেখা করতে আসে, কথা বলে, তখন মায়ার অনেক কষ্ট হয়। একদিন আচমকা মায়ের কাছে তার ভাইয়ের একটা চিঠি আসে। মায়া তাড়াতাড়ি চিঠি খুলে পড়তে শুরু করে। আমার প্রিয় দিদি, আমি ঠিক আছি আর ভালোই আছি। একটা ভালো নতুন জীবন কাটাচ্ছি। আমার কাছে কোনো জিনিসের এখন অভাব নেই। একদিন তুমি সময় করে আমার বাড়িতে এসো, আমি এখানে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। মায়া তাড়াতাড়ি তার ভাইয়ের সাথে দেখা করতে যায়। নিজের ভাইয়ের এত বড় বাড়ি সম্পত্তি দেখে সে অবাক হয়ে যায়। দিদি, তোমায় ছাড়া আমি এখানে কোনোদিন পৌঁছাতে পারতাম না, আর এই সব কিছু তোমার দিদি। ভাই, তুই ভালো আছিস এটাই আমার জন্য অনেক কিছু। আমার আর কোনো সম্পত্তি চাই না। তুই সবসময় এমনভাবে হাসি খুশিতে থাকিস, এর চেয়ে বেশি কিছু আমি চাই না ভাই। কিন্তু ভাই, তুই আচানক কোথায় চলে গিয়েছিলিস? আমি তোর চিন্তায় চিন্তায় কেঁদে কেঁদে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমি তোকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে কোনো হদিশ পাইনি। দিদি, আমার সাথে একটা অচেনা লোকের দেখা হয়ে গেছিল। ও আমাকে বলেছিল আমি নাকি তোমাদের ওপর বোঝা হয়ে গেছিলাম, আর বলেছিল আমার সাথে চলো, তুমি একটা নতুন জীবন পাবে। আমি ভাবলাম এই লোকটি ঠিকই বলেছে। আমি আর কতদিন তোমার শ্বশুর বাড়িতে এমনভাবে সকলের বোঝা হয়ে থাকবো? একদিন না একদিন তো অবশ্যই কাজ করতে হবে। এই কারণে তোমাকে না জানিয়ে আমি চলে গেছিলাম। ভগবানের কৃপায় আজ আমার কাছে সবকিছু আছে। ভাই, তুই ঠিকই করেছিস, তুই ওখান থেকে চলে গিয়েছিলিস। না হলে আজও আমার শ্বশুরবাড়িতে তোকে কাজের লোক হিসাবেই থাকতে হতো। তোকে দেখে আজ আমি অনেক খুশি। ভাই, এবার একটা তুই বিয়ে করে নে, তাহলে তোর পরিবার হলে আমার একটু চিন্তাটা কমবে। দিদি, তুমি আর আমাকে নিয়ে চিন্তা করো না। আমার আর কোনো চিন্তা নেই, কারণ আমি বিয়ে করে নিয়েছি। তোমার বৌদির নাম কুসুম। চলো আমি ওর সাথে তোমার আলাপ করে দিই। এরপর রাজু ওর দিদিকে ওর স্ত্রীর সাথে আলাপ করিয়ে দেয়। আর রাজু স্ত্রীকে দেখে মায়া অনেক খুশি হয়। কুসুম বোন, আমার ভাইকে তুমি খেয়াল রাখবে, সুখ দুঃখে ওর পাশে থেকো বোন। দিদি, তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার ভাইয়ের পাশে থাকবো। আর তোমার ভাই সবসময় তোমার কথা আমাকে বলতো। তোমার যদি তোমার ভাইকে দেখতে ইচ্ছা হয় কিংবা কোনো কারণে তোমার মন খারাপ হয়, তাহলে তুমি চলে আসবে এখানে। হ্যাঁ বোন, আজ আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন। আমার ভাইকে দেখে আমি অনেক খুশি হয়েছি। এই সব কথা বলে মায়া তার শ্বশুরবাড়িতে চলে যায়।